প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। সিল টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখছেন আপনারা। আমি সঞ্চালনায় আছি মাহবুবুল আলম মিলন। আজকে আমাদের সংবাদ বিশ্লেষণ করবেন অতিথি ইঞ্জিনিয়ার শোয়েব আহমদ মতিন। জালালাবাদ গ্যাসের সাবেক এমডি, জালালাবাদ রোটারি ক্লাবের সাবেক প্রেসিডেন্ট, বর্তমান সিলেট হার্ট ফাউন্ডেশনের সেক্রেটারি। মতিন ভাই, আপনাকে অনেক পদবি আপনি ইউজ করে আসছেন, এই জন্য করে তিনটা বললাম আর না, কি। আমি আসলে একদম সিম্পল একজন মানুষ। আমার ওকে, নামটাই যথেষ্ট, অন্য কিছুর দরকার নেই। স্বাগত আপনাকে সিল টিভিতে। অনুষ্ঠানটির পরিকল্পনা হচ্ছে শেখ নুরুল ইসলাম। আর আজকে যার সৌজন্যে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে আলী বুকস এন্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার, কুমিল্লা, লক্ষ্মীপুর, এর সৌজন্যে আমরা এর স্বত্বাধিকারীকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। আজকেও যথারীতি তিনটি পত্রিকা আমাদের সিল টিভি স্টুডিওতে এসছে। আমাদের দেশ জাতীয় পত্রিকা, সিলেটের স্থানীয় দৈনিক জালালাবাদ এবং সিলেট মিরর, এই তিনটি পত্রিকায় আমি লিড খবরগুলো পড়ে শোনাবো। অতিথির কাছে আমরা সুন্দর বিশ্লেষণ শুনবো। পত্রিকা পড়ার আগে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ শনিবার 18 এপ্রিল 2026, 5 বৈশাখ 1433, 29 সওয়াল 1447 হিজরি। প্রথমেই দেশের খবর। চলতি বছর শেষে স্থানীয় সরকার নির্বাচন। উপজেলা ও পৌরসভায় প্রশাসক নয়, স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। প্রতীক বাছাইয়ে বিএনপির প্রস্তুতি জোরদার। একক প্রার্থী নিশ্চিত করবে দলটি। সম্ভাব্য প্রার্থীদের উপর নজর রাখছে হাইকমান্ড। যদিও নির্বাচনের খবর, কিন্তু এখানে দলীয় খবরটা একটু বেশি আসছে, পত্রিকায় এসছে। হরমুজ খুলে দিল ইরান, লেবাননে যুদ্ধবিরতি। আন্তর্জাতিক খবর। ইরান যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি নিয়ে আশাবাদ। রাশিয়ায় জ্বালানি আমদানি, বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের 60 দিনের ছাড়। আরো খবর। ছায়া মন্ত্রিসভা গঠন করছে জামাতে ইসলামী। মন্ত্রণালয় ভিত্তিক শীর্ষ নেতা, এমপি ও বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হবে। সামাজিক মাধ্যমে ভুয়া তালিকা। রাশেদ প্রধানের বাসায় ঢিল, জুতা নিক্ষেপ, পিএসের উপর হামলা, জামাতের নিন্দা ও প্রতিবাদ। মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলে হতাশা, ক্ষোভ। এখানে খবরের কিছু দিক তুলে ধরা হয়েছে। সরকারি উদ্যোগে খুবই দুর্ভাগ্যজনক ও নজিরবিহীন, বলছেন চেয়ারম্যান। জড়িতদের দায়মুক্তি দিতেই এই উদ্যোগ, অভিযোগ ভুক্তভোগীদের। সরকারের সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো। আরো খবর। সংস্কার প্রশ্নে ঋণের কিস্তি আটকে দিল আইএমএফ। দিল্লিতে মুখপাত্র বললেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয় পরীক্ষা করছে ভারত সরকার। নানামুখী খবর নিয়েই আমার দেশ তার পত্রিকায় নিউজ করেছে। শেষ পৃষ্ঠাটা পড়ি, অতিথির কাছে আসবো খবর বিশ্লেষণ। জীবন্ত ফার্মেসি, সিআরবিতে ফের হাসপাতাল নির্মাণের উদ্যোগ চট্টগ্রাম মহানগরীতে। সরকারের 2 মাস পূর্তি নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে সংবাদ সম্মেলন আজ। রাজশাহীতে ধান চালে দরপতন, বিপাকে কৃষক ও ব্যবসায়ীরা। আরো খবর। দলীয় সম্মেলনে জামাতের আমির, আলোচনা করতে চাইলে সরকারের লুকোচুরি করে। কুড়িগ্রামে সেই বাজারে গরুর মাংস বিক্রি শুরু। কর আদায়ে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি ভূমি মন্ত্রণালয়। উপজেলা হচ্ছে বগুড়ার মোকামতলা খুশির জোয়ার। জ্বালানি সংকটে স্থবির ইসামতি নদীর খনন। শুরু করেছিলাম নির্বাচন দিয়ে, স্থানীয় নির্বাচন, শেষ হলো হচ্ছে নদীর খননে স্থবির তার জ্বালানি সংকট। আচ্ছা, একটা নেতিবাচক খবর দিয়ে শেষ করতে হলো। আসছি অতিথির কাছে বিশ্লেষণের জন্য। এই যে স্থানীয় নির্বাচন নিয়ে হচ্ছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে বিএনপি কি করবে তার নিয়েই বিশ্লেষণ করা হয়েছে। কিন্তু চলতি বছর শেষে স্থানীয় নির্বাচন হবে, দলীয় প্রতীক থাকবে না, এই একটা জিনিস নতুন করে আসলো আবারও। আসছি আপনার কাছে এই খবরটা বিশ্লেষণ করতে। প্রথম জিনিস হচ্ছে যে আমাদের প্রায় 20 মাস, আমাদের যখন অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে যে স্থানীয় সরকার যেগুলো ছিল আমাদের দেশে, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, সবগুলাকে ভেঙে দেওয়া হয়েছিল এবং সেসব জায়গাতে প্রশাসনের লোকজনকে এইসব জায়গাতে দায়িত্ব দেওয়া হয়েছিল। এবং সত্যিকার অর্থে স্থানীয় সরকারের যে কাঠামোটা, সেখানে স্থানীয় জনগণের কাছেই কিন্তু জনগণ তাদের বিভিন্ন ধরনের
বিষয়গুলি নিয়ে উত্থাপন করে। একদম একদম ছোট ভাষায় যদি বলা যায়, যে একটা পরিবারের জন্ম মৃত্যু সনদ, চারিত্রিক সনদপত্র ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলা কিন্তু স্থানীয় পর্যায়ে এগুলাকে সমাধান করা হতো। কিন্তু প্রশাসক নিয়োগ করার ফলে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, যে সেখানের মধ্যে জনগণ, প্রথমত যিনি প্রশাসক তিনি সংশ্লিষ্ট জায়গা সম্পর্কে উনার তেমন কোনো একটা ধারণা নেই, কারণ উনি একজন সরকারি কর্মচারী, সরকারি কর্মচারী। সুতরাং মানুষজন তাদের সমস্যা নিয়ে ভুগতেছে, এবং ভোগার জন্য এটা যে সরকারের যে উদ্যোগ, যে চলিত বছরের শেষেই স্থানীয় সরকার নির্বাচন হবে, এটা আমি মনে করি যে এটা অত্যন্ত প্রয়োজনীয় এই মুহূর্তে। এই মুহূর্তে তো অত্যন্ত প্রয়োজনীয়। তারপর আপনি যেটা বলেছেন যে একটা দলের বা কোনো দলীয় বিষয় নিয়ে, আলটিমেটলি বাংলাদেশের ক্ষেত্রে একটা জিনিস আমরা সবসময় বলি যে যখনই যাই করি না কেন, আমরা বলি নিরপেক্ষ বলি বা যাই বলি না কেন, বাঙালি কিন্তু খুব রাজনৈতিক সচেতন একটা জাতি। এবং যে কোনো জায়গাতে আপনি যাই ডাকেন না কেন, যদি একটা ছোটখাটো যদি একটা বিষয় হয়ে থাকে, সে স্কুল কমিটি হোক, মাদ্রাসা কমিটি হোক, মসজিদ কমিটি হোক, বাজার কমিটি হোক, সবখানেই দেখা যাবে কিন্তু প্রচ্ছন্ন ভাবে হলেও কিন্তু দলীয় একটা প্রভাব, যখন যে সরকার, হ্যাঁ সেই দলের সেই সরকারই এটা থেকে অ্যাডভান্টেজ নেয়। সুতরাং সেটা থাকবেই, এবং এর মাঝখান দিয়ে আমাদেরকে চলতে হবে। তবে আশার বিষয় হচ্ছে যে স্থানীয় সরকারের নির্বাচনগুলো যদি হয়, তাহলে আমি অবশ্যই বলবো যে সেটা আমাদের জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় এবং উপকার। অনেক অনেক ধন্যবাদ, সুন্দর বিশ্লেষণ করেছেন। নতুন করে আর একটি খবর এসলো পত্রিকায়, ছায়া মন্ত্রিসভা গঠন করছে আমেরিকার কথা, কিন্তু প্রত্যেকেরই কিন্তু যারা বিরোধী দলে থাকে, যদি আমেরিকাতে বলি যে আমরা যখন লেবার ডেমোক্রেটরা থাকে তখন রিপাবলিকানদের সংশ্লিষ্ট ডেস্কে একজন লোক থাকে। আবার ইউকে তে যদি আমরা ধরি তাহলে সেখানে হচ্ছে টরি পার্টি এবং লেবার পার্টি, এই দুইটা আছে। সুতরাং তাদের মধ্যে হয় কি যে সরকার যে সমস্ত পদক্ষেপগুলো নিচ্ছে সেই জিনিসগুলোকে বিশ্লেষণ করার জন্য একজন লোককে অ্যাসাইন করা হয় আগে থেকে। এর মূলত তার কাজ হচ্ছে গভর্নমেন্টের যে পলিসিগুলোতে শর্টফল হচ্ছে, তারা আশা করে যে প্রত্যেকটা ছায়া মন্ত্রিসভা গঠনের মূল জিনিসই হচ্ছে যে পরবর্তী টার্মে কিন্তু আমি আশা করতেছি যে আমি নিজে সরকার ফর্ম করব, এটাই হচ্ছে মূল জিনিস। সুতরাং সেই জন্য আগে থেকেই যে ডেস্ক গুলো, সেই ডেস্ক গুলাকে যাতে সে প্রিপেয়ার থাকে, সেই জন্যই কিন্তু এই ছায়া মন্ত্রিসভাটা গঠন করে। বাংলাদেশে এতদিন পর্যন্ত আমি 54 বছর বা 55 বছরের ইতিহাসে আমি কিন্তু কোনো ছায়া মন্ত্রিসভা আমি দেখিনি। জামাত ইসলামের পক্ষ থেকে যদি ছায়া মন্ত্রিসভা যদি গঠন করা হয়, সেটা অবশ্যই ভালো, এবং সেটা আমাদের জন্য উপকারী হবে। এবং প্রথম জিনিস হচ্ছে যিনি ছায়া মন্ত্রিসভার দায়িত্বে থাকবেন, তিনি শুধুমাত্র বিষয়গুলোকে নিয়ে রাজনীতিক বিশ্লেষণ না করে বাস্তব এবং তথ্য নির্ভর বিশ্লেষণ করে জাতির সামনে উপস্থাপন করবেন, সেটাই আমাদের প্রত্যাশা। ছায়া মন্ত্রিসভা সার্থক হোক, আর যদি প্রত্যেকে এই ছায়া মন্ত্রিসভা এবং এখানে বিরোধী দলীয় তো একটা আছে, সংসদেও আছে, এটা গোলমেল হয়ে গেলেই কিন্তু আবার সমস্যাও দেখা দিতে পারে আর কি। তবে আপনার যে বক্তব্যটা আসছে, ছায়া মন্ত্রিসভাকে আপনি যে স্বাগত জানিয়েছেন, জনগণ আশা করবে ছায়া মন্ত্রিসভার মধ্য দিয়ে রাজনীতিতে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হোক, সংসদটা সুন্দর চলুক। আরো একটি নেতিবাচক খবর, এই যে রাশেদ প্রধানের বাসায় ঢিল জুতা নিক্ষেপ, পিএস এর উপর হামলা। এই যে হামলাগুলো হচ্ছে, এখন একটা নতুন সরকার আসছে, তারপরেও একটা অন্য দলের উপর হামলাগুলো চলছে, আইন শৃঙ্খলার ব্যাপারটা কি? আইন শৃঙ্খলার ব্যাপারটা হচ্ছে যে বিগত যে 20 মাস ধরে যে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থান, সেখানে খুব শক্তভাবে এই বিষয়গুলাকে অ্যাড্রেস করা হচ্ছে না। এবং সেক্ষেত্রে যে এখানে শুধু যেটাকে আমরা এটাকে বলতেছেন যে ঢিল নয়, সেখানে আমাদের দেশে আরেকটা জিনিসকে বলা হচ্ছে যে মব কালচার, একটা কথা চলে এসেছে। সুতরাং এই ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে আমাদের দেশের প্রত্যেককেই যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। এখানে যদি রাশেদ সাহেবের যদি কোনো ধরনের বক্তব্য থাকে, সেখানে উনাকে দায়িত্বশীল আচরণ করা উচিত, এবং যারা বিরোধীতে যারা আছেন তাদের প্রত্যেককে দায়িত্বশীল পালন করা উচিত। এখানে মূল একটা জিনিস হচ্ছে যে মিলন ভাই, আমাদের দেশে একটা কথা বলা হয় যে ওয়ান এক্সাম্পল ফলোজ অ্যানাদার ওয়ান। একটা এক্সাম্পল যখন ক্রিয়েট হবে তখন সেটার ইম্প্যাক্টটা কিন্তু এক জায়গাতে কিন্তু লোকালাইজ থাকবে না, সেটা কিন্তু বিস্তৃত হয়ে যাবে, এবং এই বিস্তৃত হওয়ার ফলটা কিন্তু আলটিমেটলি আমাদেরকে ভোগ করতে হবে।
মানে টোটাল বাংলাদেশের মানুষকে সেটাকে ভোগ করতে হবে। আপনার একটা কথা আমার খুব ভালো লেগেছে যে মত বিনিময় হবে, মত পার্থক্য থাকবে, সেটার স্বাধীনতা থাকবে। ডেফিনেটলি। যে যার উপর আক্রমণ করা হয়েছে তার বক্তব্যটাও কিন্তু অন্যভাবে তার ভিন্ন মত হ্যাঁ, করতে হ্যাঁ, পারতেন, হ্যাঁ, ডেলিভারি দিতে হ্যাঁ, পারতেন আর অনেক কি। অনেক কিছু এখানে আছে। দেখা যায় তার মতটা যখন ব্যক্ত করে খুব তীর্যক ভাষায় কথা বলে, এটাও বর্জন করা যেরকম দরকার। ডেফিনেটলি। আর যারা এটা ঢিল ছুটছে, এটা গণতন্ত্রের ভাষা দুইটা নয়। কোনোটাই, এটা কোনোটাই কাঙ্ক্ষিত না। আরেকটি কথা, আমাদের পতিত সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা প্রত্যাবর্তনের বিষয় নিয়ে পরীক্ষা করছে ভারত সরকার। আপনি কি আশাবাদী যে ভারতীয় সরকারই আশা করি বাংলাদেশকে শেখ হাসিনাকে আবার সেই রকম পরিবেশে ফেরত দিতে পারবে কিনা? আপনি যে প্রশ্নটা করেছেন বিষয়টা আসলে খুব জটিল। জটিল এটা বিষয়। উত্তরটা দেওয়া আসলে এটা সম্ভব না, কারণ হচ্ছে যে ভারতে আমাদের সাবেক প্রধানমন্ত্রী আছেন এবং সেটা কিন্তু দীর্ঘদিন যাবত, এটা কিন্তু 20 মাস, এবং আপনি নিশ্চয় জানেন যে ভারতের পশ্চিমবঙ্গ আসামে নির্বাচন হচ্ছে সামনে, এবং সেটার মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য বার্নিং ইস্যু হচ্ছে ভারতে শেখ হাসিনার অবস্থান। এটা নিয়ে কিন্তু নানান ধরনের কথা হচ্ছে। সুতরাং এটা মনে হয় এটা সব মানে ভারতীয় সরকারের সদিচ্ছার উপর নির্ভরশীল, প্লাস বাংলাদেশেরও এই বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া, এবং আলটিমেটলি কি হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ এটা হচ্ছে সরকার টু সরকার, যেটাকে বলে G2G রিলেশন, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশন। দুটার দুই রকম আমি বলছি যে তারেক জিয়ার কথা, সাবেক হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন আর কি। লন্ডনে যেয়ে কিন্তু দীর্ঘদিন কিন্তু এরকম কিন্তু ছিলেন। তারপরে দেশে আসলেন, আবার নির্বাচন হয়ে প্রধানমন্ত্রী হলেন। এটা অনেক কিছু হতে পারে, শুধু এরকম আপনি এটা হয়। কেন বলছেন আপনি? পাকিস্তানের হচ্ছে উনি হ্যাঁ, হ্যাঁ, সৌদি আরবে যে হ্যাঁ, ছিলেন, সৌদি নওয়াজ আরবের শেখ নওয়াজ শরীফ শরীফ। ছিলেন। ভারতে দালাই লামা আছেন, দীর্ঘদিন ধরে তিব্বত থেকে বিতাড়িত হয়ে তিনি দালাই লামা আছেন। আমাদের ইরানের যে বিপ্লবের আয়াতুল্লাহ খোমেনি, উনি প্যারিসে দীর্ঘদিন নির্বাসিত ছিলেন, প্যারিস থেকে। সুতরাং বিশ্ব রাজনীতির কালচারে এরকম ভাবে নির্বাসন থেকে ফিরে আসা একেবারে নতুন কিছু না। আচ্ছা, হ্যাঁ, এগুলা মানে হতে পারে, যে কোনো কিছুই ঘটতে পারে। করতে পারে। এখানে আমরা ঠিক ভবিষ্যৎটা ইয়ে করতে পারতেছি না, আসলে একটা কঠিন সমীকরণ আর কি। এটা খুব আরেকটা কঠিন খবর, সময়। আপনি এই যে হরমুজ খুলে দিল ইরান লেবাননের যুদ্ধবিরতি, আপনি কি আশাবাদী? এই যে মাঝে মাঝে হঠাৎ করে যুদ্ধবিরতির কথা শুনি, মীমাংসার কথা শুনি, আজকে পত্রিকায় আবার এসছে এই কথাটা, আপনি কিভাবে মনে করেন আমি সত্যিকার অর্থেই বলতেছি, যদি আমাকে ব্যক্তিগতভাবে কেউ প্রশ্ন করে, তাহলে আমি সরাসরি বলবো যে আমি এটা নিয়ে মোটেই আশান্বিত না, কারণ এটা মাঝখানে অনেকগুলা যদি কিন্তু বটে এখানের মধ্যে জড়িত আছে। নাম্বার ওয়ান, এখানের মধ্যে 4টা স্টেক হোল্ডার অলরেডি ইনভলভ হয়ে গেছে। একটা হচ্ছে ইরান, আমেরিকা, ইসরায়েল, এবং এখন যোগ হয়েছে লেবানন এবং চীনও কিন্তু চীন। কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে কিন্তু আপনি দেখেন যে ব্যাপকতা এবং প্রসারতা কিন্তু দিন দিন বেড়েই চলেছে, বেড়ে চলছে। বেড়ে চলেছে। কিন্তু মানে স্টেক হোল্ডার প্রথম দিকে ছিল 3টা, তারপর 4টা, তারপরে হয়তো আরো 5টা 6টা হবে, কিন্তু জিনিসটা কিন্তু আলটিমেটলি কিন্তু আমি খুব একটা আশাবাদী না। আমি ব্যক্তিগতভাবে আমি এটা বলবো যে আজকে সকালে আমি নিউজগুলো দেখেছি, তাতে আমি খুব একটা আশাবাদী না, কারণ এতগুলা কন্ডিশন ফুলফিল করা ইজ ভেরি ডিফিকাল্ট। এখন যদি সবাই যদি খোলা মনে যদি এগিয়ে আসে, একদম সোজা বাংলায় যদি খোলা মনে যদি এগিয়ে আসে, প্রত্যেকটা পার্টি এখানের মধ্যে, ইসরায়েল, আমেরিকা, ইরান, প্রত্যেকে যদি খোলা মনে যদি সেখানে যদি এগিয়ে আসে, তাহলেই কিন্তু এই বৈশ্বিক সমস্যার সমাধান করা সম্ভব। অর্থাৎ এই যে জবে কিন্তু ইত্যাদি না, এগুলা এগুলা বাদ দিয়ে একদম সবাইকে একদম ওপেন মাইন্ড আসতে হবে। ধন্যবাদ। হরমুজ খুলে দিল তো ইরান, এই হরমুজ খোলার মধ্য দিয়ে যেন সেই রকম একটা শান্তি ফিরে আসে, আশা আমরা করতে পারি। জ্বালানি সংকট, আপনি জালালাবাদ গ্যাসের দীর্ঘদিনের এমডি ছিলেন। জ্বালানি সংকটে স্থবির ইসামতি নদীর খনন, এই যে জ্বালানি সংকটের কারণে স্থবির হয়ে যাচ্ছে। এটা যদিও এটা গ্যাস, এটা গ্যাস না, এটা হচ্ছে এটা হচ্ছে ডিজেল রিলেটেড। তো ডিজেল রিলেটেড যেহেতু, সুতরাং জ্বালানি খনন করতে হলে অবশ্যই তো আমাদেরকে এক্সকাভেটর চালাতে হবে, কিন্তু সেক্ষেত্রে ডিজেলের ক্রাইসিস, এবং আমরা যতটুকু দেখছি যে সরকার বিভিন্ন উপায়ে যেগুলো আমাদের কমন সোর্স আছে সেগুলোকে ব্যবহার করে, বা কমন সোর্সের বাইরেও যে সমস্ত সোর্স আছে সেগুলোকে ব্যবহার করে ডিজেল আমদানি করার জন্য চেষ্টা করে যাচ্ছেন সরকারের পক্ষ থেকে। এবং সামনেই কিন্তু আপনার কৃষি সেচ মৌসুমটা আসবে। সুতরাং সরকার এই ব্যাপারে কনসার্ন। এই জ্বালানি সংকটটা শুধু আমাদের এখানে, যেহেতু আমরা আগে আলোচনা করেছি যে ইরান যুদ্ধের কারণে এটা প্রভাবান্বিত হচ্ছে। তো আমরা আশা করব যে এই বিষয়ে যারা কাজ করছেন তারা
বিষয়টাকে ইয়ে করবেন, অ্যাড্রেস করবেন, করে মোটামুটি হয়তো আবার ফিরে আসতে পারে। আবার হয়তো আমরা ফিরে আসতে পারি। আরেকটি কথা, দ্রব্যমূল্য কম নিয়ে সবাই আমরা আশা করি যে ধানের দাম কমতো, চালের দাম কমতো, মানুষ পেট ভরে খাইতো, কিন্তু এখানে দেখে রাজশাহীতে বৈপরীত্য একটা। রাজশাহীতে ধান চালের দরপতন, বিপাকে কৃষক ও ব্যবসায়ীরা। ধান চালের দাম কমার কারণে কিন্তু আবার বিপরীত প্রতিক্রিয়া হচ্ছে, কৃষকের মাথায় হাত, ব্যবসায়ীরা অসহায়ের মধ্যে পড়েছে। এ ব্যাপারে আপনার একটু দুটাকে মিক্স করে একটা খবর দুটাকে মিক্স করে কথা বলতে হলে, যে ধান চাল যে আমরা যে উৎপাদন করি সেখানের মধ্যে প্রথম একটা কথা হচ্ছে যে একটা প্রোডাকশন কস্ট কত। প্রোডাকশন কস্টের সাথে জড়িত হচ্ছে আপনার বীজের দাম, সারের দাম, সেচের দাম, প্লাস যে কায়িক পরিশ্রম যে করতে, হ্যাঁ, যে যা ম্যাটেরিয়ালস লাগে সেই সবগুলা যোগ করে যে কস্টটা আসে সেটাই হচ্ছে আমার প্রোডাকশন কস্ট। এখন প্রোডাকশন কস্টটা যদি ফেল করে বা ফল করে, তাহলে হবে কি যে কৃষক অবশ্যই সেখানে তার বেনিফিট পাবে না। এবং এটার কিন্তু প্রতিক্রিয়াটা হচ্ছে এই, যে যখন সে ধান চাষ করে তার উপযুক্ত মূল্য পাবে না, তখন কিন্তু সে পরবর্তীতে ধান চাষ করার ক্ষেত্রে কিন্তু সে কিন্তু নিরুৎসাহী হয়ে পড়বে। সুতরাং নিরুৎসাহী যদি হয়ে যায়, সুতরাং সেক্ষেত্রে গভর্নমেন্টকেও একটা জায়গাতে নিয়ে আসতে হবে যাতে কৃষকও মানে ক্ষতিগ্রস্ত না হয়। প্লাস কস্ট অফ প্রোডাকশন, যেটা কস্ট অফ প্রোডাকশনকে কমাতে হলে যে সমস্ত ক্রাইটেরিয়া গুলো বললাম, যেমন ইরিগেশনের যদি আমরা খরচ কমাতে পারি, আমরা যদি সারের মূল্য যদি আমরা কমাতে পারি, তাহলে কিন্তু মানে খরচটা, উৎপাদন ব্যয়টা কমে আসবে। ব্যয় যদি কমে আসে, স্বাভাবিকভাবেই সেখানে প্রফিট মার্জিন কিন্তু বাড়ার সুযোগ আছে। অনেক অনেক ধন্যবাদ। আমরা জাতীয় পত্রিকা শেষ করিনি, না আরো কোনো খবরে নিয়ে আপনি আলোচনা করতে না, চাচ্ছেন? আর জাতীয় পত্রিকা না, স্থানীয় পত্রিকা। দর্শক, আমরা হাতে নিচ্ছি সিলেটের স্থানীয় দৈনিক জালালাবাদ। জালালাবাদে একটা খবর, প্রথমে যেটা সিলেটের খবর, হাওর জুড়ে চলছে বোরো ধান কাটা, বাম্পার ফলনীয় কৃষকের কপালে ভাঁজ। এই যে রাজশাহীতে হলো একটা কথা, এখানে ওই যে বোরো ধানের নিতে কপালে ভাঁজ, অর্থাৎ মূল্য পাচ্ছে না, এটাই। তবে ভালো একটা খবর আসছে, সরকার যদি এটা এখন নিয়ন্ত্রণ করে যদি কৃষককে বাঁচাতে পারে, তাহলে হয়তো বা এটার একটা কৃষক পেতে পারে। ভালো ফসল হয়েছে, এটার জন্য একটা সুখবর আমাদের জন্য। অন্যান্য খবর, মধ্যপ্রাচ্যে আশার আলো, চুক্তির কাছাকাছি আমেরিকা, ইরান, লেবানন, ইসরায়েল যুদ্ধবিরতি, যেটা একটু আগে হরমুজ কথা আপনারা আলোচনা করেছেন। বিএনপি জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করছে জামাতে আমির। সিলেট সহ 3 বিভাগে শিলাবৃষ্টির আভাস। সিলেট হাম নিয়ে 40 শিশু হাসপাতালে। সিলেট পলিটেকনিকে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন। বায়ু দূষণে দেশের শীর্ষে সিলেট। সিলেটের জন্য একটা হতাশার খবর এখন বলা যায়। বায়ু দূষণ সিলেটে কেন হবে? এত প্রকৃতির এত শোভা, তারপরে এখানে কেন হবে? এটা একটা বিশ্লেষণ চাই। বিদ্যুতের দাম বাড়ছে, গ্যাসের দাম কি কমছে? তাহলে কমছে না, সম্ভাবনা। বাংলাদেশের আকাশে দেখা যাবে উল্কাপাত ও গ্রহদের লুকোচুরি। এটা তো প্রকৃতির ব্যাপার, এটা তো আমাদের কারো হাত নেই। ইলিয়াস আলী গণতন্ত্রের জন্য লড়েছেন, এনি নতুন মন্ত্রী এসে ইলিয়াস আলীর কথাটি বলেছেন আর কি। এই ছিল মোটামুটি জালালাবাদের প্রথম পৃষ্ঠা। শেষ পৃষ্ঠা পড়ে আপনার কাছে আবারও আসবো, অতিথির কাছে আবার আসবো। সরকার সাধারণ মানুষের জীবন মান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ, প্রবাসী কল্যাণ মন্ত্রী। সংরক্ষিত নারী আসনে সিলেট বিভাগে প্রার্থীদের সাক্ষাৎ আজ। ভারতের কয়লা গুহায় বাংলাদেশির মৃত্যু। সাবিতে আন্তর্জাতিক সিম্পোজিয়াম আজ। সাবির নৃবিজ্ঞান বিভাগের 3 দশক পূর্তি পুনর্মিলনী শুরু। সাহিত্য সংস্কৃতি বিকাশে পাশে থাকবে সিসি প্রশাসক, যারা সাহিত্যের লোক তাদের জন্য একটা সুখবর। মৌলভীবাজারে 3 ডাকাত আটক, অস্ত্র উদ্ধার, আরো আটক হোক, আরো উদ্ধার হোক, সেই প্রত্যাশা জনগণের। 2025 সালে সমুদ্র পথে 900 রোহিঙ্গার মৃত্যু, জাতিসংঘের রিপোর্ট। শিক্ষাবৃত্তির হার বাড়ছে। এই ছিল, এখানেও খুব স্পেশালি খবর আছে। প্রথমেই যে হাওরের খবরটা নিয়ে, যেহেতু সিলেট হাওর বাওর নিয়ে সিলেটের এবং সিলেটের বড় ক্ষেত নিয়ে, সিলেট শুধু নয় বাংলাদেশের জন্য একটা অর্থকারী ফসল হিসাবে এটা। এখানে
ফলন হয়েছে কিন্তু কৃষকের কপালে ভাঁজ, অর্থাৎ মূল্য পাচ্ছে না বলেই প্রতীয়মান। কি বলবেন যেটা আপনি? আমি আপনার একটু রাজশাহীর কথা বলেছেন। রাজশাহীর ক্ষেত্রে যে কথাটা বলেছি, এখানেও কিন্তু সেই একই কথাই প্রযোজ্য। এখন সরকারের তরফ থেকে যদি সার, বীজ, কীটনাশক এসব জায়গাতে গুলাতে যদি ভর্তুকি দেওয়া হয়, কিন্তু ভর্তুকির আগে আমি একটা শব্দ ব্যবহার করবো, সেটা হচ্ছে যে জি, প্রপার ভর্তুকি। আসলে কি ভর্তুকিটা সে পাচ্ছে কিনা, অর্থাৎ সেটাকে হিসাব নিকাশ করে ভর্তুকিটা। সেটাকে দেওয়া হচ্ছে কিনা, এবং সেটাকে কি কোনো ধরনের পরিসংখ্যান থাকতেছে কিনা, এবং এবং যার দলীয়করণ হচ্ছে কিনা সেটাও দেখার দরকার আছে। দলীয়করণ না করে আমরা ব্যক্তিগত দলীয়করণ একটা বড় জিনিস হয়ে যায় এইসব জায়গাতে। প্রান্তিক পর্যায়ে যে জিনিসটা ঘটে, সেখানে ধরেন আপনি একজনকে পছন্দ করেন, আপনি তাকে কিছু সুবিধা করে দিলেন। এই সেটা নয়, জিনিসগুলো এই সেটা নয়, জিনিসগুলা যাতে এই জিনিসগুলা যাতে না ঘটে, এটার জন্য দরকার একটা জিনিসই হচ্ছে, সেটা জিনিস হচ্ছে যে নজরদারি। যেটি আমরা যেটাকে আপনি মনিটরিং বলেন বা সার্ভাইলেন্স বলেন, যাই বলেন না কেন, আপনি একটা যদি স্কিম নেন, সেটাকে যদি আপনি প্রপারলি মনিটর যদি না করেন, তাহলে কিন্তু আপনার উদ্দেশ্য কিন্তু না, সফল ঠিক হবে না। আছে, প্রত্যক্ষভাবে এলাকাবাসী ও হতাশের মধ্যে আছে কৃষকেরা। অন্যদিকে পত্রিকায় এসছে সিলেট কপালে ভাঁজ হয়েছে কৃষকদের। আশা করি এই খবরগুলোর মধ্যে দিয়ে সরকারের একটা যে অংশটুকু এগুলো দেখাশোনা করে তারা এই কৃষককে বাচ্চাটার জন্য এগিয়ে আসবেন, এই প্রত্যাশা আমাদের। আর একটা কথা, নতুন করে একটা খবর এসলো সিলেটে এত সবুজ, যেখানে প্রকৃতির সিলেট শহর বলা হয়, সিলেট শহর না, বিশেষ করে জাফলং টাফলং ইত্যাদি, শ্রীমঙ্গল ইত্যাদি। তারপর হচ্ছে বায়ু দূষণে সিলেট হচ্ছে শীর্ষে, যেটা ঢাকা হওয়ার কথা ছিল, এটা সিলেট কেন হচ্ছে? না, ঢাকা ঢাকা শুধু আপনি শীর্ষে কেন সিলেট হবে? আমি আপনার ঢাকার কথা বলি, যে ঢাকা বিশ্বের মধ্যে যে রেটিং হয়, আমি দেখেছি গরমের সময়, যে গরম এবং শীতের সময় ঢাকার বায়ু দূষণ কিন্তু একটা, দুইটা, তিনটার ভিতরেই বাংলাদেশ ঢাকা থাকে। যে তিনটা সিটিকে খুব বেশি আলোচিত, সেটা একটা হচ্ছে দিল্লি, একটা হচ্ছে ঢাকা, আর একটা হচ্ছে লাহোর। এই তিনটা নিয়ে খুব বেশি আলোচনা হয়, 1, 2, 3-এর মধ্যে থাকে। এখন সিলেটের যে প্রশ্নটা আপনি তুললেন, সেটা জিনিস হচ্ছে যে সিলেটে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, এটা ঠিক। কিন্তু সিলেটে একেবারেই বেপরোয়া ভাবে বৃক্ষ নিধন করা হচ্ছে, যেটা একটা বড় জিনিস। এবং এই বায়ু দূষণের ক্ষেত্রে অন্যতম কারণ হচ্ছে যে যানবাহনের জ্বালানি, যে ফুয়েল আছে, যেটাকে আমরা বলি জীবাশ্ম জ্বালানি, তাহলে কি আপনি মনে করছেন সিলেটে জ্বালানি, এই ধরনের অনেক জ্বালানিটা অনেক বেড়ে অনেক গেছে? যে যে আমাদের যে ভলিউম দরকার, তার থেকে অনেক বেশি আমরা পোড়াচ্ছি। কারণ আমরা দেখতে পাই যারা, আপনি এখানে একজন জন্য একটা গাড়ি নিয়ে বেরোচ্ছে, সুতরাং যত বেশি জীবাশ্ম জ্বালানি পুড়বে, দূষণটা বেশি হবে। বিশেষ করে সিলেটে হুন্ডার ইয়েটা খুবই বেশি, খুবই এক বেশি। একটা পরিবারে 4টা 5টা করে হুন্ডা তবে দেখতে পাচ্ছি। বিষয়টা খুবই অ্যালার্মিং সিলেটবাসীর জন্য, কারণ সিলেটের আশেপাশে কিন্তু খুব একটা ইটের ভাটা আমার চোখে পড়ে নাই। কিন্তু তারপরেও যে অবস্থাটা দেখছি, সেটা আসলেও আমাদের জন্য একটু চিন্তার কারণ। খবরটি যদি আরো বিশ্লেষণ করে এই খবরটা আসলে আরো ভালো হতো। আরো আমরা কিন্তু এটা আশা করতে পারছি না না, যে এটা সিলেটে স্বাভাবিক, শীর্ষে থাকবে এটা বাংলাদেশে। এটা 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 মেনে বায়ু নেওয়া যায় দূষণে না। সিলেট শীর্ষে থাকা উচিত না। মতিন ভাই, আরো একটা খবর, এই যে বিদ্যুতের দাম আবারও বাড়ছে। দেখেন এখনো তো কমার্শিয়াল রেটে ওদের প্রায় 15 টাকার মতো পার সহ পড়ে আর কি। এই অবস্থায় যদি আরো বিদ্যুতের দাম বাড়ে, মানুষ যাবে কোথায়? কুইক রেন্টাল তো এখন নাই। তারপরে এই অবস্থা কেন হচ্ছে? আহ, বিদ্যুতের দামের ক্ষেত্রে যে কথাটা আমি বলবো, সেটা জিনিস হচ্ছে যে আমি আপনার অনুষ্ঠানে আগেও বলেছি যে আমাদের যে টোটাল যে জ্বালানিটা, মানে পুরোটাই হচ্ছে আমদানি নির্ভর। সুতরাং আমদানি নির্ভর যখন কোনো দেশের জ্বালানি সেক্টরটা হয়ে যায়, তখন কিন্তু আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে আপনাকে একটু ব্যালেন্স করে আপনাকে চলতে হবে। এবং আপনি নিজে একটা দেশের পক্ষে, বাংলাদেশের কতটুকু, গভর্নমেন্টের পক্ষে কতটুকু ভর্তুকি দেওয়া সম্ভব। কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে সেটা চাপটা পড়তেছে যে আমরা যারা একেবারেই যারা প্রান্তিক পর্যায়ে যারা প্রান্তিক ব্যবহার করে, পর্যায়ে অনেক গরিব তাদের মানুষ উপর, আসে, হ্যাঁ, তার 15 টাকা হারে বা তারা তারা তাদের উপর একটা বড় ধরনের চাপ পড়ে। সুতরাং এখানে আমি যেটা বলবো, সেটা জিনিস হচ্ছে যে আমাদেরকে অনেকগুলা বিষয়ের দিকে গুরুত্ব দেওয়া উচিত। প্রথম হচ্ছে যে আমাদের যে নবায়নযোগ্য যে জ্বালানি, যেগুলো এগুলোর দিকে আমাদের নজর দেওয়া উচিত। 2 নম্বরে হচ্ছে যে আমাদের যে জলবিদ্যুৎ যেটা আছে, কাপ্তাই হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্ট, এই ধরনের প্রজেক্ট গুলাকে আরো কিভাবে উৎপাদন বাড়ানো। উৎপাদন, ল কস্ট, এখানে কথা আছে, উৎপাদন বাড়াতে হবে, কিন্তু কস্ট অফ প্রোডাকশনটা কিন্তু কমাতে হবে। পাশাপাশি যে বিদ্যুতের ঘাটতি হওয়ার পিছনে কিছু কারবারি, অর্থাৎ অতিরিক্ত বিল কমানো হ্যাঁ, ইত্যাদি এটা তো ইত্যাদি, এগুলো এটা কিন্তু এটা- এখনো এটা তো কিন্তু অবশ্যই, থেমে নাই। এটাও আছে একটা বিষয় আছে এটার মধ্যে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি শেষ পৃষ্ঠায় আরো একটা খবরের বিশ্লেষণ চাচ্ছি আপনার কাছে। এই যে জাতিসংঘের একটা রিপোর্ট আসলো,
2025-এ সমুদ্রপথে 900 রোহিঙ্গার মৃত্যু, জাতিসংঘের রিপোর্ট। জাতিসংঘ রিপোর্ট 2025 সালে 900 রোহিঙ্গার মৃত্যু, এটা তো হচ্ছে আমরা কাগজে কলমে দেখছি। সত্যিকার অর্থে রোহিঙ্গাদের নিয়ে আসলে এই মুহূর্তে খুব একটা যে ভাবা হচ্ছে তা না। বাংলাদেশে প্রায় 11.5-12 লাখ রোহিঙ্গা এখানে মধ্যে বাংলাদেশের কক্সবাজার অঞ্চলে আছে। সুতরাং তারা বেটার অপরচুনিটির জন্য তারা নিশ্চয়ই এরা মালয়েশিয়ার দিকে যাওয়ার জন্য, মালয়েশিয়া বা থাইল্যান্ড এই সমস্ত দেশে যাওয়ার জন্য তারা চেষ্টা করতেছে। এটা রোহিঙ্গা সমস্যার যদি আমরা সমাধান করে ফেলতে পারি, তাহলে কিন্তু এটা এই জলপথে তাদের রোহিঙ্গাদের পাড়ি দেওয়া সম্ভব হতো না। কিন্তু এটার জন্য দরকার হচ্ছে একটা আন্তর্জাতিক সমাধান। এখানে মধ্যে স্টেক হোল্ডার হিসাবে বাংলাদেশ আছে, মিয়ানমার আছে। সুতরাং এই দুইটা গভর্নমেন্টের মধ্যে যদি আলোচনার মাধ্যমে যদি এই রোহিঙ্গাদের বিরুদ্ধে একটা সমাধান করা যায়, তাহলে এই সাগর পথে রোহিঙ্গাদের বিদেশে যাওয়ার কিন্তু প্রয়োজন হবে না। অনেক নেতিবাচক খবরের মধ্যে একটা সুন্দর খবর আমাদের সিলেটের জন্য হয়েছে। সাহিত্য সংস্কৃতি বিকাশে পাশে থাকবে সিসি, অর্থাৎ সাহিত্য সংস্কৃতি নিয়ে যারা চলছে তাদের পাশে প্রশাসন যদি সাথে থাকে, এই নিয়ে একটা আশা ব্যক্ত করেছেন। অর্থাৎ আমাদেরকে আশা আশা হতো নয়, আশার সঞ্চয় করলেন সিসি দায়িত্বে যিনি আছেন প্রশাসক। সাহিত্য এবং সংস্কৃতিটা হচ্ছে যে মানুষের মনের খোরাক। সুতরাং মনের খোরাকের জন্য অবশ্যই আপনাকে পড়াশোনা করতে হবে, যেটা এখনকার সমাজে আমরা দেখছি যে আমাদের দেশের যুব সমাজ থেকে শুরু করে সকল বয়সের মানুষই আমরা যেটাকে বলি যে স্মার্টফোন কালচারের দিকে আমরা শিফট করে চলে গেছি। এবং মানুষের কাছে এখন যে সাহিত্য যেটা পড়া বা সংস্কৃতি, যেটা সংস্কৃতি মুক্ত মানের সংস্কৃতি, নাচ গান নাটক, এসব জিনিসের প্রতি মানুষের আগ্রহ ছুটে যাচ্ছে। কারণ মানুষের সাহিত্য পাঠের আসর, কবিতা পাঠের আসর, এগুলো সমাজে বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ পরিবেশ তৈরি করে, পরিবেশ তৈরি করার দায়িত্ব হচ্ছে অথরিটি একটা পরিবেশ সৃষ্টি করে দেবে এবং সেখানে যে মানুষ সেখানে মধ্যে এনজয় করবে। সুতরাং পরিবেশ সৃষ্টি করার ক্ষেত্রে সৃষ্টির যে ভূমিকাটা রেখেছে এটা নিশ্চয়ই আমার মনে হয় যুগের সাথে প্রয়োজন। হ্যাঁ, এটা অবশ্যই, কারণ মেধা মনন যদি না হয় তাহলে কিন্তু আমরা সামনে এগুতে পারবো না। অনেক অনেক ধন্যবাদ মতিন ভাই। আমরা এখন আরেকটি পত্রিকা বাকি আছে, সেটা পড়ে আপনার কাছে আবারও আসছি। লোডশেডিং এ অতিষ্ঠ মানুষ, বিদ্যুতের দাম বাড়ছে, অন্যদিকে লোডশেডিং, মানে এটা হচ্ছে মরার উপর খাড়ার ঘা, এইরকম আর কি বোঝা যাচ্ছে। শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত, যেটা একটু আগে বিশ্লেষণ করেছিল অন্য পত্রিকায়। বিদেশে কর্মসংস্থানের বাজার সৃষ্টিতে সরকার কাজ করছে। মহাসচিব পদ থেকে অবসর নিতে চান মির্জা ফখরুল। একটা ভিন্ন ধর্মের খবর একটু, এটা কিন্তু রাজনীতির জন্য একটা হতাশাব্যঞ্জক বলেও আমরা মনে করি। সুনামগঞ্জে দিনের অর্ধেক সময় থাকছে না বিদ্যুৎ। আরো খবর, ইলিয়াস আলী গুমের নেতৃত্বে ছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা, দোয়া মাহফিলে পানি সম্পদ মন্ত্রীর বক্তব্য। হরমুজ প্রণালী খুলে দিল ইরান, যেটা জাতীয় পত্রিকায় আলোচনা করেছেন আপনি। জীবিকার খোঁজে মেঘালয়ের মৃত্যুকূপে কয়লা শ্রমিকরা। এখানে কয়লা কোয়ারিতে বাংলাদেশের শ্রমিক নিহত। জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার। জাফলং এর মতো প্রকৃতির শোভা যেখানে আমরা দেখতে, সেখানে কূপের ভিতরে অস্ত্র। এই ছিল মোটামুটি সিলেটের মিররের খবর। শেষ পৃষ্ঠার কিছু খবর পড়ে শোনাই। সব স্তরে শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ করছে সরকার, ভালো উদ্যোগ, স্বাগত জানাই আমরা। রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে ফুড ফেয়ার। বাণিজ্য সচিবের ইন্তেকাল, মন্ত্রীর শোক। স্থগিত সিলেট সফর। দ্বিতীয় সারি নিউজিল্যান্ডের কাছেও হারলো বাংলাদেশ। জয় পরাজয় আছে, বাংলাদেশের জয় আমরা খুশি হই, হারলে আমরা খুশি হব না, তো কিন্তু হতাশা নাই, আবার জিতে আসবে এই দল। খেলার খবর, সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করছে বিএনপি। সিলেটের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে কাজ করবে শিশির, যেটা আমি একটু সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনা করলেন আপনি। রানীগাঁও হচ্ছে জগন্নাথপুরের রানীগাঁও, অব্যবস্থাপনা ও জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্য সেবা। এটা আপনি বিশেষ করে শুধু রানীগাঁও না, সবখানে। সমন্বিত পরিকল্পনা ও বিকল্প জ্বালানির রূপান্তর জরুরি। সমন্বিত পরিকল্পনা ও বিকল্প জ্বালানির রূপান্তর, যেটা আগে বলেছি যে খেলাফত মজলিস মহানগরে বর্ধিত
শুরা বৈঠক, হাওরে জমি নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার এক, যাক আল্লাহ বাঁচিয়েছে যে নিহত নয়, আমরা তো নিহত সংবাদ শুনি সংঘর্ষে। বিশ্বনাথে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, প্রত্যেকটা স্কুলেই শিক্ষা প্রতিষ্ঠানে এটা হয়ে যাচ্ছে, তার একটা অংশ হিসেবে বিশ্বনাথের কথা এসছে পত্রিকায়। চা জনগোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির অংশ, প্রতীক থিয়েটারের প্রতিষ্ঠা বার্ষিকী, চা জনগোষ্ঠী অর্থাৎ সিলেটকে নিয়ে বলা হচ্ছে কথাটি। এই ছিল মোটামুটি। আরেকটি খবর পরে আসছি অতিথির কাছে। মণিপুরীদের সজীবু লিখন টুর্নামেন্ট উদ্বোধন, তাদের নিজস্ব ভাষার লেখা একটি কথা আর কি, তাদের ভাষায়। মাধবপুরে দিনব্যাপী কুমারী কুণ্ডু মেলা অনুষ্ঠিত, দুটি উপজাতির ইয়াতে নিউজ দিয়ে শেষ করলাম। আসছে আপনার কাছে আবারও এই লোডশেডিং এ অতিষ্ঠ সুনামগঞ্জে দিনের অর্ধেক সময় থাকছে। সুনামগঞ্জ কিন্তু সিলেটে এখন আমরা যে অনুষ্ঠান করছি এই মুহূর্তে কিন্তু বিদ্যুৎ নেই। এই বিদ্যুৎ নিয়ে আর কি মেসেজ থাকতে পারে বা কি পরামর্শ দিতে পারেন আপনি? আসলে বিদ্যুৎ নিয়ে মানে আলোচনা আপনি কোথা থেকে শুরু করবেন, কোথা থেকে শেষ করবেন, এই জিনিসটা আসলে দাম নিয়ে কিন্তু একটা দাম নিয়ে আলোচনা হয়েছে, এবং আবার লোডশেডিং হচ্ছে, সেই একই জিনিস আসতেছে যে আমদানি করা র মেটেরিয়াল, যেমন বিদ্যুতের ওয়ান অফ দ্য বড় ইয়ে হচ্ছে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ, যেটা অলমোস্ট আমার ধারণা মতো বাংলাদেশের 60% বিদ্যুৎ উৎপাদিত হয় প্রাকৃতিক গ্যাস থেকে। এখন প্রাকৃতিক গ্যাসের যে অবস্থা, সেক্ষেত্রে আমরা তাকিয়ে আছি এখন এলএনজির দিকে। সুতরাং ইরান আমেরিকার যুদ্ধের কারণে এলএনজি যেগুলো আসার কথা সেগুলো ঠিক মতো শিপমেন্ট হচ্ছে না, এবং সেগুলো শিপমেন্ট না হওয়ার কারণে হয়তো একটা চাপ পড়ছে, সেজন্য লোডশেডিং এর পরিমাণ বাড়তেছে। তবে এই অবস্থা থেকে আমি নিজে অন্তত আশু যে মুক্তি মিলবে সেটা না, সেটার সাথে কিছুটা জিও পলিটিক্স এর ব্যাপারও আছে। যদি ইরানের যুদ্ধটা যদি স্টেবল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে হয়তো সরকার একটা নিজস্ব। আমি আরেকটু আপনাকে ইন্টারাপ্ট করছি বক্তব্যের মধ্যে দিয়ে। লোডশেডিং, সিলেটে যে বিদ্যুৎ উৎপাদন হয় আমরা এখন শুনে আসছি, যেটা হয়তো হয়তো প্রমাণ করতে পারিনি, যে সিলেটের এই ঘাটতি পূরণে সিলেটের জন্য এই বিদ্যুৎই যথেষ্ট। সেখানে সুনামগঞ্জ অর্ধেক দিন থাকতেছে না, সিলেটেও কিন্তু ইদানিং কালে প্রচন্ড ভাবে কিন্তু বিদ্যুৎ ঘাটতি দেখা যাচ্ছে। এই ব্যাপারে যদি সিলেটি দাবি, যেটা আমি বলতে পারি, যে সিলেটে বিদ্যুৎ দেওয়ার পরে এই বিদ্যুৎটা এ ব্যাপারে আপনি কি বলতে পারেন? আসলে যে সিলেট থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়, এটা উৎপাদন করা হয় এবং এটা পুরোটাই চলে যায় ন্যাশনাল গ্রিডে। জি। এবং ন্যাশনাল গ্রিড থেকে সেখানে লোড ডিসভার্স করা হয়, যে তাহলে কি যেখানে উৎপাদন হবে তো আমরা কি হাহাকার? এই ধরনের বিষয়টা আসলে যেখান থেকে উৎপাদন করা হয়, আমার মনে হয় পিডিবি জিনিসটাকে তারা ফলো করে না। আমার ধারণা মতো প্রথম যেটা গভর্নমেন্ট ফোকাস করা হয় সেটা জিনিস হচ্ছে যে শিল্পাঞ্চলগুলো, যে আমরা যদি বলি ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ, যে সমস্ত জায়গাতে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আছে, সেসব জায়গাতে গভর্নমেন্ট কিন্তু সবসময় চিন্তা করে যে ওই জায়গাগুলোকে হাইলাইট করে, যে ওই সব জায়গাতে যাতে বিদ্যুৎ সরবরাহটা যাতে ইন্টারাপ্ট না থাকে, আনইন্টারাপ্ট থাকে। তারপরে ক্রাইটেরিয়া হচ্ছে ক্যাপিটাল, রাজধানীকে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য উদ্যোগ নেওয়া। তো এখানেও আবার সেই জিনিস যে প্রোডাকশন এবং ডিমান্ডের মাঝখানে বড় ধরনের যদি গ্যাপ ক্রিয়েট হয়, সেটা দুইটা কারণে, যেটা একটা জিনিস বললাম যে এখনকার যে ইরানের যে যুদ্ধ, সেটার কারণে কিছু ব্যাহত হচ্ছে, প্লাস ডিজেল আসতেছে না, ডিজেল ভিত্তিক যে বিদ্যুৎ উৎপাদন শুনেছি। আমি যেটা বলছিলাম যে সিলেটে উৎপাদন হচ্ছে, এটাও তো একটা ক্যাপিটাল সিটি, এটা হচ্ছে সিলেট তো ক্যাপিটাল সিটি না, সিলেট হচ্ছে একটা বিভাগীয় শহর। বিভাগীয় শহর, এখানে একটা ক্যাপিটাল বলা হয় অন্য কারণে, সেটা ধর্মীয় দৃষ্টিতে আধ্যাত্মিক। সেই দিক দিয়ে সিলেটের ব্যবসা বাণিজ্য কিন্তু কোলাপস হয়ে যাচ্ছে, বড় বড় মার্কেট বিপণীগুলো একবারে অচল অবস্থার মধ্যে আছে। এই ব্যাপারে পুনর্বিবেচনা করা দরকার কিনা, যেখানে উৎপাদন হচ্ছে সিলেটের দাবি যে সিলেট অন্তত পক্ষে আরো কিছু দিয়ে তারপরে অন্য জায়গায় জাতীয় গ্রেডে দেওয়া হোক। এটা হয়তো আমরা বলতে পারি, এটা মানে তাত্ত্বিক ভাবে আমরা হয়তো বলতে পারি যে হ্যাঁ সিলেটকে বেশি দেওয়া উচিত, কিন্তু আমি আপনাকে আগেই বলেছি যে সরকারের তরফ থেকে যে জিনিসটাকে ইম্পর্টেন্স দেওয়া হয় সেই জিনিসটা হচ্ছে যে যেখান থেকে আমি বেস্ট অফ রেজাল্ট পাবো। সিলেটে যেটা কথা আপনি যেটা বললেন, সিলেট অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি হিসেবে তো সিলেট শহরে বা সিলেটের আশেপাশে তো কোনো ইন্ডাস্ট্রি নেই। সিলেটের ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হচ্ছে সাজিবাজার,
বা মাধবপুর এই সাইডটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। সুতরাং সেসব জায়গাতে বিদ্যুৎ আছে কিনা সেটা আমাদের একটু জানা দরকার। আর আপনি যেটা বলছেন যে সেটা হচ্ছে হাউস হোল্ড বিদ্যুৎ, আমাদের মানে হাউস গৃহস্থ। হোল্ড এবং হ্যাঁ, আমাদের বিপণী বিতান হ্যাঁ, বলুন, বিপণী বিতান। দোকানপাট ইত্যাদি, মানুষ একবারে খুব হ্যাঁ, এটা বিশ্বাসের মধ্যে কিন্তু আছে ওটা। এটা মানে আঞ্চলিক ভাবে আপনি চিন্তা করলে পারবেন না যে সিলেটে আমাদের বিদ্যুৎ দরকার। এটা হয়তো বলা যেতে পারে, কিন্তু বাস্তবতাটা হচ্ছে ভিন্ন। কারণ হচ্ছে যে সারা বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনকে যোগ করে তারপর সেটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় বিভিন্ন সেগমেন্টে। এর মধ্যে রাজধানী এবং শিল্পাঞ্চল গুলা থাকে ফার্স্ট ট্র্যাকে, এদেরকে প্রথমেই না, এনশিওর করা যৌক্তিক, হয়। আপনার বক্তব্যটা যৌক্তিক, কিন্তু আমাদের কথা কি সিলেটে উৎপাদন হচ্ছে, জাতীয় গ্রিডে চলে যাচ্ছে, এখানে আরো বেশি দেওয়া হোক, এই প্রত্যাশা আমরা সেটা এই তো খবরের আমরা অবশ্যই কাগজে আশা পাই। করবো, সেটা আমরা আমি অবশ্যই সেটা আমরা কিছুটা আশা। হলে আমরা এগিয়ে চলছি। সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা হয়েছে, যে সিসি মেয়র দায়িত্ব পালন করেই একটা ভালো উদ্যোগ নিয়েছে। আর একটি খবর, এই যে রানীগাঁও ইউনিয়ন, যদিও রানীগাঁওকে উদাহরণ হিসাবে আসছে, অব্যবস্থাপনা ও জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্য সেবা নিয়ে কিছু বলার পরে আমরা অনুষ্ঠানটা এখানে শেষ করবো ইনশাআল্লাহ। স্বাস্থ্য সেবা ক্ষেত্রে বলতে গেলে মানে খুব ভালো কথা বলতে হয় যে সরকার কিন্তু প্রচুর ডাক্তার নিয়োগ দিয়েছে, প্রচুর। এটা আমি দেখেছি যতগুলা বিসিএস এর মাধ্যমে করোনা পরবর্তী সময় পরে। মুশকিল হয়েছে কি যে আমাদের ডাক্তার সাহেবরা কিন্তু কেউ গ্রামমুখী হতে না রানীগঞ্জের চায়। মতো কেউ জায়গাতে যেতে কেউ চায় না। কোনো ডাক্তার সাহেবরাই এটাকে ব্যর্থতা করা হোক। এটাকে বাধ্যতা করা। আপনি প্রথম জিনিস হচ্ছে যে আপনি আইন করে তো সবকিছুকে আপনি সামাল দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনার নিজস্ব কিছু ডেডিকেশনের দরকার আছে। এবং যদি সরকার আইন করেছে, আমি যতটুকু জানি যে 3 বছর আপনাকে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটি করতে হবে, এই ধরনের একটা আইন সম্ভবত গভর্নমেন্টের আছে, কিন্তু সেটা প্রয়োগ হচ্ছে না, মানা হচ্ছে না। যার ফলে গ্রামের মানুষ বঞ্চিত হচ্ছে। রানীগঞ্জ হচ্ছে একটা রূপক অর্থে, কিন্তু সবখানে একই জিনিস। সুনামগঞ্জের আরো অন্যান্য জায়গাতে একই অবস্থা, হ্যাঁ, একই অবস্থা সবখানে। অর্থাৎ স্বাস্থ্য কেন্দ্রগুলো প্রত্যেকটা নাজেহাল অবস্থার মধ্যে আছে। আচ্ছা, আপনার কথাই যদি হয়ে থাকে যে বাধ্যতামূলক যেটা করা হয়েছে সরকারের যে আইনটা প্রয়োগ হোক, এই আশা প্রত্যাশা রেখেই আজকের অনুষ্ঠান আমরা শেষ করতে হচ্ছে। খুব ব্যবসা গরমের মধ্যে আজকে এই বিদ্যুতের অভাবে আমাদের অনুষ্ঠান করতে হলো। যেহেতু পত্র পত্রিকায় এসছি এবং আমরা তার প্রমাণ হিসাবে দেখছি, আমাদের ঘাম ঝরছে কিন্তু অনুষ্ঠান করতে। প্রিয় দর্শনার্থী, আমাদের সাথে যারা আপনার ছিলেন, আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগে আবারও বলবো যে আমাদের যে সম্প্রচারে সহযোগিতা করলেন আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর, বশিরপুর মধ্যবাজার, তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে, অতিথিকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।